পুজো সংখ্যার গল্প লিখব বলে মনস্থির করলাম যে কোনো একটা বাগান বাড়িতে গিয়ে জমিয়ে লেখা শুরু করব। তাই আমার পুরনো বন্ধু সুদীপের কথা মনে পড়ে গেল। সে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে থাকে। তাই স্থির করলাম যে বাংলোটিতে দুদিন কাটিয়ে আসলে কেরাম হয়। একদম নিরিবিলি পরিবেশ, ছিমছাম, পুরো জায়গাটায় সেরম লোকজনের কোলাহল নেই। এমনকি দিনের বেলাতেও সেরম কেউ একটা যায় না ওই বাংলোটির আশপাশে। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কালকে সকালে উঠে লাগেজ গোছ করে আমাকে হাওড়ার দিকে রওনা দিতে হবে। 10:35 ট্রেন হাওড়া থেকে ছেড়ে চলে যাবে। দেরি করলে মুশকিলে পড়ে যাব। তাই আর বেশি না ভেবে শেষমেশ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় উঠে যেরম প্ল্যানিং করেছিলাম ঠিক সেই অনুযায়ী রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। অনেক ভিড় কাটিয়ে শেষমেশ অতি কষ্টে 10 থেকে 15খানা প্ল্যাটফর্ম টপকে অবশেষে ট্রেনের কামরায় উঠে আমার সিট খুঁজে বসে পড়লাম। ঠিক সময় মতো ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। উফ বাবা, কি কষ্ট করে ট্রেন ধরলাম। আমার সামনে একটা মাঝবয়স্ক লোক বসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি দাদা, আপনি কত দূর যাবেন? লোকটি বলল, আমি তো সেই লাস্ট স্টেশন, মানে ওই ভাগলপুরে নামবো। আপনি কত দূর? বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আমিও তো ওখানেই যাচ্ছি। আপনার সাথে গল্প করতে করতে সময় কেটে যাবে। কি বলেন মশাই? হ্যাঁ, সে আপনি মন্দ বলেননি। এই বলে আমরা দুজনে গল্প করতে করতে নিজের নিজের আলাপ পরিচয় করে নিলাম। তারপর শেষমেশ পৌঁছে গেলাম ভাগলপুরে। স্টেশনে নেমে খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই আমি সোজা চায়ের দোকানের খোঁজে রওনা দিলাম। স্টেশন থেকে কিছুটা রাস্তা হেঁটেই একটা চায়ের দোকানের দিকে নজর পড়ল। ওখানে গিয়ে বললাম, দাদা একটা চা দেবেন তো? আচ্ছা বাবু, দেতা হো, ইয়ে লিজিয়ে আপনার চা। এক চুমুক চা টেনে আমি ওই বাংলোটির ব্যাপারে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এখানে আশেপাশে কোনো পুরনো বাংলো আছে? ক্যা বাবু, ক্যা বলে আপনি কোন বাংলোর কথা বলছেন? আমি আসলে একটা বাংলোর খোঁজে এখানে এসেছিলাম। আমার বন্ধু সুদীপ ওই বাংলোটিতে থাকে। আপনি সুদীপ বলে কাউকে চেনেন? ক্যা নাম বলে সুদীপ? हाँ, वो आदमी के আমি अच्छी तरह से चीनी। वो बहुत बदमाश इंसान আছে। सुना है कि बहुत साल पहले सुदीप जी उस बांग्लो में একটা আদমিকে মার্ডার করে ফেলে। কি করে করেছে वो नहीं पता। हाँ, लेकिन एक बात बोल दी আপনাকে, सुना है उस बांग्लो में रात को कुछ अजीब होता है। ওখানে আপনি রাতের বেলা না থাকলেই বেহতর আছে। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা আমাকে বলে দিন একটু। এটা বলে আমি লোকটার থেকে ঠিকানা নিয়ে এগিয়ে চললাম বাংলোটির দিকে। অবশেষে 15 মিনিট পথ হাঁটার পর একটা বিশাল বড় হানাবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো। দেওয়ালে ফাটল ধরেছে, কিছু গাছপালা জন্ম নিয়েছে দেওয়ালের কিছু অংশ দিয়ে। আর বেশি দেরি না করে বাড়িটার মেন গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আমি এখানে আসার আগেই সুদীপকে একটা কল করেছিলাম, তাই বাড়ির দরজার সামনে যেতেই সুদীপ সুদীপ বলে দুবার হাঁক দেবার পরই সে বেরিয়ে এলো। সুদীপকে দেখে মনেই হচ্ছে যে ওর বয়স হয়ে গেছে, প্রায় হবে হয়তো 50-এর বেশি। ও দরজা খুলে একটু হেসে আমাকে বলল, কি রে ভাই, কতদিন পর দেখা, বল, আয় আয় ভেতরে আয়। আমি ভিতরে চলে গেলাম। বাবা, এ তো বেশ বড় বাড়ি রে। তা তুই এখানে একা থাকিস নাকি? সুদীপ বলল, না রে ভাই, আমি একা না, আমার সাথে রামু, মানে আমার কাজের লোক থাকে। আমি এখানে শুধু সকালবেলায় থাকি। পাশে আমার একটা বাড়ি আছে, সন্ধে নামার পরে আমি সেখানে চলে যাই। ও, কিন্তু তুই এত বড় বাড়ি ছেড়ে ওখানে কেন রাত কাটাতে যাস? এখানে তো থাকতেই পারিস। আসলে আমাদের এখানে একটু চোর ডাকাতের উপদ্রব বেশি, তাই রাত হলে একা থাকি না। বলা যায় না কখন আমাকে ছুরি মেরে ঘরের সব জিনিস নিয়ে পালাবে। ও আচ্ছা, কিন্তু তুই এটা আমাকে আগে বলিসনি। আমি আগে জানলে রাত কাটাবার প্ল্যান করতাম না এখানে। আরে না না, তুই ওইসব নিয়ে চিন্তা করিস না। রামু থাকবে রাত অবধি, তোকে খাবার দিয়ে তবেই ও এখান থেকে বেরোবে। আর রাতের বেলা যদি কিছু অসুবিধা হয়, তুই নাহলে আমাকে একটা ফোন করে দিস।
আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন খেয়ে নে, তারপর শুয়ে পড়, অনেক জার্নি করেছিস। আমি খুব কাহিল হয়ে গেছিলাম, তাই আর বেশি কথা না বাড়িয়ে কষা মাংস আর নরম নরম পরোটা খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘড়ির আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে চেয়ে দেখি তখন মধ্যরাত 1টা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, তাই উঠে একটু জল খেলাম। খেয়ে যেই না শুতে যাব, ঠিক তখনই পাশের বাগান থেকে কারুর হাঁটার শব্দ পেলাম। আমি ভাবলাম চোর ঠোর হবে হয়তো। আমি জোরে হাঁক দিলাম, কে কে ওখানে? দেখলাম আওয়াজটা থেমে গেল। আমি কৌতূহল নিয়ে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল বা ভাম হবে হয়তো। আমার গলার আওয়াজ শুনে পালিয়ে গেছে। আর বেশি না ভেবে শুয়ে পড়লাম। সকাল কখন হয়ে গেছে তার খেয়ালই পড়েনি আমার। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বাজতে যায়। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডেস্কে লিখতে বসলাম। কিছুক্ষণ লেখার পর ওখানে রামু এলো। বাবু, আপনার চা। হ্যাঁ হ্যাঁ, দাও। বাবু, জল খাবার নিয়ে আসি? হ্যাঁ, একটু পরে দিয়ে যেও, কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। আমি জল খাবার সেরে খুব মনোযোগের সাথে লিখতে বসলাম। লিখতে লিখতে কখন যে দুপুর 2টো বেজে গেল তা টেরই পেলাম না। বাবু, অনেক লিখেছেন, এবার খাওয়া দাওয়া করে নেন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা নেমে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। তারপর আবার আমি লিখতে বসলাম। রাত 10টার সময় রামু খাবার দিয়ে গেল। আমি খেয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, তাই বই পড়তে থাকলাম। তারপর আস্তে আস্তে তন্দ্রা লেগে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ গতকাল রাতের মতনই ঘটনা ঘটল। ঘড়িতে 1টা বাজার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। কিন্তু এবার আমি পাশের ঘর থেকে একটা বিকট কিছু পড়ে যাবার আওয়াজ পেলাম। আমি বেশি দেরি না করে দৌড়ে চলে গেলাম ঘরের দিকে। না, এখানে তো কিছু নেই। তাহলে কি আমি ভুল শুনলাম? না, যাই ভিতরটা একটু ঢুকে দেখি। এটা কি? এটা তো একটা সিন্ধুক। মনে হচ্ছে এটারই পড়ার আওয়াজ হয়েছে। এই মরেছে, দরজাটা কি আবার বন্ধ করলো? কে আছো? কে কে এই ঘরের দরজা বন্ধ করলে? আমি যে ফোনটাও নিজের ঘরে ফেলে এসেছি, এবার কি করব? কাউকে তো ডাকতেও পারবো না। খোলো খোলো, দরজা খোলো। কে কে করছো এরম? কারুর সারা শব্দ পেলাম না, আর দরজাও খুলতে পারলাম না। পিছনে ফিরবো এমন সময় মনে হলো যেন কারুর একটা খুব ঠান্ডা রক্ত জল করা হাত আমার কাঁধে এসে ঠেকলো। যেন কেউ আমাকে পিছন থেকে তার রক্ত জল করা ঠান্ডা হাত দিয়ে আমার কাঁধটা ধরে আছে। আমি সাহস করে পিছনে ফিরতেই দেখলাম একটা বিকট মুখ, পুরো শরীরটা কঙ্কাল, শুধু জামা পরে আছে, চোখ দুটো লাল টকটকে, অন্ধকারে জল জল করছে। কে তুমি? তুমি আমাকে কিছু করো না, আমি তোমার কি ক্ষতি করেছি? আরে, আমার পকেটে ধুনোর টুকরো আছে, আমি সঙ্গেই নিয়ে এসেছিলাম মশার জন্য। লাইটার দিয়ে জ্বালাই, দেখি কি হয়। আমি সাহস করে ধুনোর একটা বড় টুকরো লাইটার দিয়ে জ্বালিয়ে সেই কঙ্কালটার দিকে ছুঁড়ে দিতেই সে যেন হাওয়ায় মিলিয়ে। আমি তাড়াতাড়ি দরজা খুলে আমার ঘরে এসে পড়লাম। পরের দিন সকালবেলা আমি সুদীপকে ডেকে সব বললাম। সব শোনার পর সুদীপ বলল, আরে না না, এটা হতেই পারে না। তুই নিশ্চয়ই ঘুমের ঘরে ভুলভাল দেখেছিস। আরে না রে, তুই বিশ্বাস কর, আমি সত্যি বলছি। মুখটা আমার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আরে তুই না, সত্যি, আমি এতদিন ধরে এখানে থাকছি, কোনোদিনও এরকম হয়নি, আর তুই একদিন থেকে এত কিছু দেখে ফেললি? না না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। যাই বলিস, এটা তোর মনের ভুল ছাড়া আর কিছুই নয়। হয়তো গাঢ় ঘুমের জন্য তুই ঘুমের ঘোরে উল্টো পাল্টা দেখেছিস। আমি অনেক চেষ্টা করেও সুদীপকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না যে সত্যিই আমার সাথে এরম ঘটনা ঘটেছে। রাত 10টা বাজলো।
রোজকারের মতো রাতের খাওয়া দাওয়া সেরে উঠে আমি শুয়ে পড়লাম। রোজকারের মতনই একদম একই সময় ঘড়িতে ঘন্টা বাজার শব্দে আমার ঘুম ভাঙল। আমি উঠে বসলাম। হঠাৎ আমার কানে একটা ডাক ভেসে এলো, আয় এখানে আয়, আমার কাছে আয়। বুঝতে পারলাম যে কেউ আমাকে বাগানের দিকে ডাকছে। আমি আর দেরি না করে হাতে টর্চ নিয়ে দৌড়ে গেলাম বাগানের দিকে। গিয়ে দেখি সেই কঙ্কালরূপী প্রেতটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখার পরই সঙ্গে সঙ্গে ও রূপ বদলে নিল। এ কি তুমি তো সেই অমিত না, যার সাথে ট্রেনে আসার পথে আলাপ হলো? হ্যাঁ, আমি সেই অমিত। কিন্তু তোমার এরম হাল হলো কি করে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তো তোমায় আমি ডাকলাম। আমি জানতে চাই, বলো তুমি। আজ থেকে 15 বছর আগেকার কথা। আমি এই জায়গার সব থেকে বিখ্যাত ইলেকট্রিশিয়ান ছিলাম। অনেক আয় পয় করছিলাম নিজের কাজের সাহায্যে। আমার সফলতাটাই হারামজাদা সুদীপের সহ্য হলো। ও খুব হিংসে করতে শুরু করলো আমার উপর। তারপর একদিন ও এই বাংলোতে আমাকে ডেকে ষড়যন্ত্র করে খুন করে ফেললো। যখন এখানে এসে আমি কাজ করতে শুরু করি, তখনও কোনোভাবে পুরো বাড়ির ওয়ারিং শর্ট সার্কিট করে, আর তার ফলে আমার কারেন্টের শক লেগে আমার প্রাণ হারায়। আর ও এই পুরো ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্টে পরিণত করে, আর নিজের গায়ে এক টুকরো কোনো দোষ ও লাগতে দেয়নি। তোমাকে আমি এসব বললাম কারণ তোমাকে আমার একটা ভালো মানুষ মনে হয়েছে, তাই। তোমার সাথে যা হয়েছে সেটা খুবই খারাপ, এর শাস্তি অনিবার্য। কিন্তু এতে আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? তোমাকে কিছু করতে হবে না, প্রতিশোধ তো আমি নেব। তুমি কোনোভাবে খালি সুদীপকে এক রাতের জন্য এই বাংলোটায় নিয়ে আসার চেষ্টা করো, কারণ এই বাংলোর গণ্ডি পেরোলে আমার শক্তি কমতে থাকে। আমার শক্তি তখন একজন সাধারণ মানুষের মতো হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। আমি তোমাকে এতে অবশ্যই সাহায্য করব। আমি পরের দিন রাতে কোনোভাবে সুদীপকে মিথ্যে অজুহাত দিয়ে এই বাংলোটিতে থাকতে বাধ্য করলাম। কিন্তু সুদীপ বলল ও নিচের ঘরে শোবে। আমি আর কথা না বাড়িয়ে সেটাই মেনে নিলাম। আর তারপর রাত নামার পরে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঠিক রোজকার মতো ঘড়িতে 1টার ঘন্টা শুনে ঘুম ভেঙে গেল। আমি বুঝতেই পারলাম যে এবার কোনো বড় কিছু ঘটতে চলেছে। ভয়ও করছিল, কিন্তু এদিকে এটাও ভাবছিলাম যে সুদীপের একটা শাস্তি হওয়া উচিত। এসব ভাবছিলামই কি হঠাৎ সুদীপের জোর চিৎকার করার আওয়াজ আমি পেলাম। গিয়ে দেখি সুদীপ থর থর করে দাঁড়িয়ে কাঁপছে, আর তার সামনে দাঁড়িয়ে ওই কঙ্কালরূপী প্রেত, মানে অমিত। আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখতে থাকলাম। কি রে শালা, তুই এখনো বেঁচে আছিস কি করে রে? তোর তো নরকেও জায়গা হবে না। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ওরে হারামজাদা, তবে দেখ তুই আমার কি ক্ষতি করেছিস। এই বলে অমিত নিজের আসল রূপ নিল। এ কি অমিত, তুই এখনো বেঁচে আছিস? এটা কি করে সম্ভব? আমি তো তোকে সেদিনই খুন করে দিয়েছিলাম। হ্যাঁ রে, মরে তো আমি সেদিনই গেছিলাম, কিন্তু আমার আত্মা সেদিন মরেনি। তোকে মারার জন্য আমার আত্মা অতৃপ্ত হয়ে এই বাড়িতেই ঘুরতো, কিন্তু আজ তোকে আমি একদম হাতের সামনে পেয়েছি। এবার দেখ কি করি। এই বলে নিমেষের মধ্যে একটা জ্যোতি অমিতের চোখ দিয়ে বেরিয়ে সুদীপের পুরো শরীর ফাঁক করে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে রক্তে মেখে গেল মেঝে, আর পড়ে রইল সুদীপের 2 টুকরো করা লাশ। এটা দেখার পর আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফেরে তখন বেশ বেলা হয়েছে। দেখলাম পুলিশ এসে জায়গাটা ইনভেস্টিগেট করছে। আমাকে দেখে বলল, কি দাদা, আপনি কে হন এনার? আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সেটা শুনে বিশ্বাস করলো না। আমি জানতাম যে এটা শুনে কেউই বিশ্বাস করবে না। ইনভেস্টিগেশন চলতে থাকলো, আর আমি অফিসারের পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। অফিসার আমাকে পারমিশন দিতে বাধ্য, কারণ আমার কাছে যেই প্রমাণটা ছিল সেটা বিশ্বাসযোগ্য নয়।